সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দোহার থানার বিস্ফোরক এবং হত্যা এই দুই মামলায় আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে সকালে এই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিউর রহমান। আদালতে সালমান এফ রহমানের আইনজীবী দাবি করেন এসব ঘটনার সাথে তিনি কোনোভাবেই জড়িত নন। ফাঁসি হতে পারে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের। সময়ের পরিক্রমায় নিজেদের করা আইনে ফেঁসে যাচ্ছে নিজেরাই। যুক্তরাজ্যে বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে অট্টালিকার মালিক হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা। এ তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বাংলাদেশের রাজনীতি ও ব্যবসা বাণিজ্যের জগতে দরবেশ খ্যাত সালমান এফ রহমান অগণিত মানুষের রক্ত চুষে খেয়েছেন 15টা বছর। দোর্দণ্ড প্রতাপে লুটে নিয়েছেন মানুষের কষ্টার্জিত টাকা। শীর্ষ নেতার আশ্রয় প্রশ্রয়ে ব্যাংক খেকো, শেয়ার বাজার চোষা টাকা পাচারকারী সালমান এফ রহমান হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ সরকারের সেকেন্ড ইন কমান্ড। শেখ হাসিনার সাবেক বিনিয়োগ উপদেষ্টা দরবেশ খ্যাত সালমান এফ রহমান বিগত 1.5 দশকে এই পরিমাণ দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট এবং মানি লন্ডারিং করেছে যে এখন বাংলাদেশের সাধারণ মানুষ তার ফাঁসির দাবিতে জুতা এবং ঝাড়ু নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাট করে দেশের বাহিরেও তারা অর্থ সম্পদ পাচার করেছে এবং ইতিমধ্যেই যুক্তরাজ্যে এই সালমান এফ রহমানের পাহাড় সম অর্থ সম্পদের সন্ধান পাওয়া গিয়েছে। যে কারণেই এবার এই বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, মানি লন্ডারিং এবং অর্থ পাচার ও এই যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার নির্দেশ দেওয়ার অপরাধে এবার ফাঁসি হতে যাচ্ছে শেখ হাসিনার সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের। কারণ এরা তাদের নিজেদের তৈরি যেই আইন, নিজেদের তৈরি আইনেই তারা এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখে আসি যে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট অর্থাৎ অর্থ কেলেঙ্কারি ও বিদেশে অর্থ পাচার ও গণহত্যার দায়ে যে এবার সালমান এফ রহমান দরবেশ খ্যাত শেখ হাসিনার সাবেক বিনিয়োগ উপদেষ্টার ফাঁসি হতে যাচ্ছে সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে এই সালমান এফ রহমান দীর্ঘ 1.5 দশকে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, অর্থ কেলেঙ্কারি এবং বিদেশে অর্থ পাচার সহ যত অপকর্ম তারা করেছে সেগুলো কিছু অংশ আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে আমাদেরকে জানাতে থাকুন। বাংলাদেশের রাজনীতি ও ব্যবসা বাণিজ্যের জগতে দরবেশ খ্যাত সালমান এফ রহমান অগণিত মানুষের রক্ত চুষে খেয়েছেন 15টা বছর। দোর্দণ্ড প্রতাপে লুটে নিয়েছেন মানুষের কষ্টার্জিত টাকা। শীর্ষ নেতার আশ্রয় প্রশ্রয়ে ব্যাংক খেকো, শেয়ার বাজার চোষা টাকা পাচারকারী সালমান এফ রহমান হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ সরকারের সেকেন্ড ইন কমান্ড। ব্যাংক, শেয়ার বাজার লুটের টাকা মুড়ি মুড়কির মতো ওড়ানোর বিলাসিতায় মাততেন সালমান পুত্র শায়ান রহমান। কোটা সংস্কারের দাবিতে দেশে ছাত্র জনতা যখন অকাতরে জীবন দিচ্ছিল, স্বৈরাচার শেখ হাসিনা সালমানগঞ্জের ক্যাডার আর অনুগত পুলিশের গুলিতে তখন সালমান পুত্র শায়ান রহমান ব্যস্ত প্রমোদ লীলায়। 500 অতিথি নিয়ে 3 দিন ব্যাপী জর্ডানে বিয়ে বার্ষিকী উদযাপনের প্রমোদে 300 কোটি টাকা ওড়ান শায়ান রহমান। বিয়ে বার্ষিকী পালনে 300 কোটি টাকা কোথা থেকে এলো এই অগাধ অর্থ? গত 15 বছর মাফিয়া সালমান রহমান ব্যাংক খাত থেকে নামে বেনামে ঋণ নিয়েছেন 30,000 কোটি টাকা। এর মধ্যে শুধু জনতা ব্যাংক থেকে নিয়েছেন 22,000 কোটি টাকা। ব্যাংকটির মোট মূলধনের 25% বেশি ঋণ দেওয়া হয়েছে তাকে। এর আগে 2006 সালে ব্যাংক কেনার কথা বলে রূপালী ব্যাংক থেকে হাতিয়ে নেন 900 কোটি টাকা। তার নিজ কোম্পানি জিএমজি এয়ারলাইন্সের নামে ধানমন্ডির একটি বাড়ি বন্ধক রেখে সোনালী ব্যাংক থেকে নেন 228 কোটি টাকা। পরে টাকা শোধ না করায় ব্যাংক এই বাড়ি নিলামে উঠালেও প্রভাব খাটিয়ে তা ঠেকিয়ে দেন সালমান রহমান। 2013 সালে নেপালের লোকসানি একটি কোম্পানির 10 টাকার শেয়ার 75 টাকায় ক্রয় দেখিয়ে আইএফআইসি ব্যাংক থেকে পাচার করেন 125 কোটি টাকা। ব্যাংক দখল, ঋণের নামে ব্যাংকের আমানতকারীদের টাকা লুটপাট, দেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন এই শীর্ষ মাফিয়া। ঋণ নিয়ে পরিশোধের প্রয়োজনই মনে করতেন না সালমান এফ রহমান।
তার কাছ থেকে চাওয়ার সাহসই করেননি ব্যাংকগুলো, বরং তিনি অগ্রণী ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের একটি ঋণ 17 দফা নবায়ন করিয়ে নিয়েছেন। সিটি ব্যাংক, এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছে তার বেক্সিমকো গ্রুপ। এক্সিম ব্যাংক থেকে বেনামে ঋণ নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করার মতো কেলেঙ্কারির দায়ও রয়েছে বেক্সিমকো গ্রুপের। শুধু ব্যবসায় নিয়ন্ত্রণ করেননি সালমান রহমান, টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর নিয়ন্ত্রণকর্তাও ছিলেন এই সালমান রহমান। সালমান এফ রহমান 2018 ও 2024 সালের বহুল বিতর্কিত সংসদ নির্বাচনে ঢাকা 1 আসনের সংসদ সদস্য হন। শেখ হাসিনার প্রধান সহযোগী দরবেশ খ্যাত সালমান এফ রহমান দেশবাসীর কাছে শেয়ার বাজার কেলেঙ্কারির গডফাদার। 1993 সাল থেকে 31 বছরে শেয়ার বাজারে এমন কোনো কেলেঙ্কারি নেই যেখানে সালমান এফ রহমানের সম্পৃক্ততা মেলেনি। কারসাজির নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করতেন তিনি। শেয়ার বাজারে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের পুঁজির সর্বস্ব চুষে খেয়েছেন এই খাতের অধরা মাফিয়া সালমান এফ রহমান ও তার বেক্সিমকো গ্রুপ। 2008 সালে শেয়ার বাজারকে ধসিয়ে হাতিয়ে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। সর্বস্ব হারিয়ে সেই শোকে আত্মহত্যা করেছেন একাধিক তরুণ। গত 3 বছরে শেয়ার বাজার থেকে দৃশ্যমান 6,600 কোটি টাকা নিয়েছেন সালমান এফ রহমান। 1996 সালে শাহিনপুকুর সিরামিক্স ও দোহা সিকিউরিটিজ কেলেঙ্কারি মামলার আসামিও তিনি। 2011 সালে ভুয়া কাগজপত্রের মাধ্যমে আইএফআইসি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার বাজার থেকে 1,000 কোটি টাকা সংগ্রহ করেন। একই বছর শাহিনপুকুর সিরামিক্সের মাধ্যমে 286 কোটি আর বেক্সিমকো টেক্সটাইলের মাধ্যমে 635 কোটি টাকা সংগ্রহ করেন। এছাড়া জিএমজি এয়ারলাইন্সের প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে 300 কোটি টাকা নেন সালমান এফ রহমান। পরবর্তীতে কোম্পানি উধাও হলেও বিনিয়োগকারীদের আর টাকা ফেরত দেননি। 2009 সালের আগে অনিয়ম দুর্নীতির অভিযোগে আইএফএসি ব্যাংকের পরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়েছিল সালমান এফ রহমানকে। একই অভিযোগে 2024 সালে ব্যাংকটির পরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়েছে ছেলে শায়ান এফ রহমানকেও। গত 15 বছরে ব্যাংক খাতে 24টি বড় ধরনের ঋণ কেলেঙ্কারির ঘটনা আত্মসাৎ হয়েছে 92,261 কোটি টাকা। আর এই সময় খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 1,82,295 কোটি টাকা, যার অন্যতম হোতাদের একজন এই সালমান এফ রহমান। যুক্তরাজ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী সহ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান মিলেছে। যুক্তরাজ্যের আবাসন খাতে তাদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ 40 কোটি পাউন্ড বা 6,000 কোটি টাকার বেশি। সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পরিবার। সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান 2022 সালের মার্চে এই এলাকায় 2,67,50,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কেনেন। এখানে তার একটি ফ্ল্যাটও রয়েছে যার দাম 3,55,00,000 পাউন্ড। জানা যায় লন্ডনের শায়ানের এই বাড়িতেই বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। সালমানের পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের 4টি সম্পত্তি রয়েছে গ্রোস ভেনর স্কয়ারে, যার দাম 2,30,00,000 পাউন্ড। যুক্তরাজ্যে সালমান পরিবারের এসব সম্পত্তির তথ্য বের হয়ে আসে অবজারভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে। আর এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এতে বলা হয় এসব সম্পত্তি কেনা হয়েছে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডসের মতো অফশোর কোম্পানির মাধ্যমে। অভিযোগ রয়েছে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনেন তারা। প্রতিবেদনে শুধু সালমান এফ রহমান নয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সদস্যদের এমন অনেক সম্পত্তির তথ্য উঠে আসে। অপরাধ প্রমাণিত হলে ফাঁসি হতে পারে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের। সময়ের পরিক্রমায় নিজেদের করা আইনে ফেঁসে যাচ্ছে নিজেরাই। 2010 সালের মার্চে মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে ট্রাইব্যুনাল গঠন হওয়ার পর এই আইনে বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী এবং বিএনপির শীর্ষ কয়েকজন নেতার ফাঁসির আদেশ ও তা কার্যকর হয়। সময়ের পরিক্রমায় তৎকালীন সরকারের তৈরি আইনে বিচার হচ্ছে নিজেদের।
এরই মধ্যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কয়েকজন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, পুলিশের কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তা সহ 46 জনের বিরুদ্ধে গত 17 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে বিচারের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশে বিগত 1.5 দশকে যেই পরিমাণ দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, অর্থ কেলেঙ্কারি, মানি লন্ডারিং যা কিছু হয়েছে, তো এগুলোর দেখা গেছে হয়তোবা সব থেকে বেশি দায় এই শেখ হাসিনার পরে সব থেকে বেশি দায় এই বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় ঋণের বিষয়, বিনিয়োগের বিষয়, দেশ থেকে অর্থ পাচার বা বিভিন্ন বিষয় এই সালমান এফ রহমান দরবেশ খ্যাত সে জড়িত রয়েছে। এবং আমরা যেটা দেখলাম যে জুলাই আগস্টে যখন এই সরকারের পতন হয়ে গেল, শেখ হাসিনা সরকারের, তো সরকারের পতন হওয়ার পরেই এই সালমান এফ রহমান সে তার রূপ বদলিয়ে সে বাংলাদেশ ছেড়ে পালাতে গিয়েছিল। কিন্তু সে পালাতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক এবং সে নিজে বাংলাদেশের প্রশাসনের হাতেই ধরা পড়ে গিয়েছে। তো যার কারণেই তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং এই সালমান এফ রহমানরা এরা ইতিপূর্বে যে আইন করেছিল সেই নিজেদের তৈরি করা আইনেই এবার তারা নিজেরাই ফেঁসে গিয়েছে, নিজেরাই তারা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গিয়েছে। যে কারণেই এখন বাংলাদেশের বিভিন্ন স্তর থেকে এদেরকে ফাঁসির দাবি তুলতেছে অনেক মানুষ। ইতিমধ্যেই সালমান এফ রহমানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল এবং তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। এবং সালমান এফ রহমান সহ যারাই বাংলাদেশের 1.5 দশক ধরে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, মানি লন্ডারিং করে আসতেছিল, তাদেরকে যেন উপযুক্ত বিচারের মুখোমুখি করা হয় সেই দাবি তুলতেছে সাধারণ জনগণ। যে কারণেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে প্রস্তুত করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সালমান এফ রহমান সহ যারা এই 1.5 দশক ধরে যত প্রকার অপকর্ম করেছে, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, মানি লন্ডারিং বা আরো যত প্রকার অপকর্ম তারা করেছে, তো এগুলোর কারণে তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্যই মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে বিগত সময়ে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই যুদ্ধ অপরাধী, তারপরে রাষ্ট্রদ্রোহী, তারপরে বিভিন্ন অভিযোগ তুলে জামাত সহ বিভিন্ন হেভিওয়েট নেতাদেরকে সেখানে ফাঁসি দেওয়া হয়েছে। তো সেই কারণেই এখন রাজনীতিবিদরা, বিশ্লেষকরা মনে করতেছেন যে নিজেদের তৈরি করা আইনে নিজেরাই এবার ফেঁসে গিয়েছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্ব। এবং যে কারণেই এই শীর্ষস্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে যেই অভিযোগগুলো, এগুলো যদি প্রমাণ পুরোপুরিভাবে পাওয়া যায়, তাহলে এই সালমান এফ রহমান সহ বড় বড় রাঘব বোয়াল যারা রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। তো দর্শক, এই যে সালমান এফ রহমান এবং এদের মতো আরো অনেকেই এই 1.5 দশক ধরে ক্ষমতার অপব্যবহার করে এরা বাংলাদেশকে ভয়ঙ্কর এক বিপদের মুখে নিয়ে এসেছে। আজকে একটা প্রতিবেদনে দেখলাম যে এই 1.5 দশকে এরা প্রায় $250 বিলিয়ন ঋণ করেছে। তো এই যে $250 বিলিয়ন তারা ঋণ করে নিজেরা নিজেদের আত্মীয় স্বজন সকলে ভাগ বাটোয়ারা করে দেশে বিদেশে বিভিন্নভাবে সম্পদের পাহাড় করেছে। এখন এই $250 বিলিয়ন এই অর্থ তো আমাদের জনগণের উপর থেকেই, যেভাবে হোক জনগণের কাছ থেকেই এই অর্থ নিয়ে ঋণ পরিশোধ করতে হবে।
সুতরাং এরা আস্তে আস্তে করে বাংলাদেশকে ভয়ঙ্কর এক বিপদের মুখে নিয়ে এসেছে। এজন্যই সকলে দাবি করতেছে যে এদের এখন বিচার, মানে সমুচিত বিচার, উপযুক্ত বিচার এদের হওয়াটা সময়ের দাবি। তাহলে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বা তাদের নেতারা বাংলাদেশকে নিয়ে ছিনিবিনি করা বা বাংলাদেশকে ভয়ঙ্কর বিপদের মুখে ফেলা বা জনগণকে বিপদের মুখে ফেলানোর মতো দুঃসাহস কখনোই করবে না। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।